তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। আগামী বছরের এসএসসি পরীক্ষা জুনে, এইচএসসি হতে পারে জুলাই বা আগস্টে, কমানো হচ্ছে সিলেবাস। দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যুতে প্রাণহানি ছাড়ালো ৭,৫০০। নতুন ১,১৮১ রোগী শনাক্ত। দোকান বরাদ্দে প্রতারণার অভিযোগে সাইদ খোকন সহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা, আদেশ আগামীকাল। টাইগারদের নিউজিল্যান্ড সফরে থাকছেন স্পিন পরামর্শক ভেট্টোরি। ১০০ দিনের চুক্তি শেষ করার তাগিদ আকরামের। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের জুনে আর এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাই বা আগস্টে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এজন্য এসব পরীক্ষার সিলেবাস কমানোর কাজও চলছে। দুপুরে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী। করোনার কারণে গত 18 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই ছুটি বাড়ানো হয়েছে 18 জানুয়ারি পর্যন্ত। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী বছরের 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা নেয়ার কথা। করোনার কারণে নির্ধারণ করা সময়ে পরীক্ষা হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় পরিকল্পনা নিয়েছে আগামী বছরের জুনে এসএসসি এবং জুলাই বা আগস্টে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এজন্য সিলেবাস কমানোর কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ফেব্রুয়ারি মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসার পরিকল্পনাও করা হচ্ছে। সামনের বছর 2021 সালে তারা যেন তাদের জন্য এই যে নতুন সিলেবাস, সেই সিলেবাসের ক্লাসগুলো, সেই সিলেবাসগুলো ক্লাসরুমে ক্লাস করে তারপরে পরীক্ষা দিতে পারে, সেই রকমের একটি আমরা ব্যবস্থা করতে চাই। সেই সঙ্গে মাধ্যমিক পর্যায়ের কোনো শ্রেণীতে রোল নম্বর থাকছে না, শুধু আইডি নম্বর থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে এবার বই উৎসব একদিনে হবে না, প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীদের 3 ভাগে ভাগ করে বই দেয়া হবে 3 দিনে। 12 দিনে ধাপে ধাপে শেষ হবে এই কার্যক্রম। আমাদের সকল শিক্ষার্থী তাদের সকল বই আমরা যেভাবে শিডিউল যেভাবে করেছি, তাতে সকল শিক্ষার্থী তাদের সকল বই এই জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে সব পেয়ে যাবেন। এদিকে এসব সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা গবেষকরা। পরীক্ষার্থীদের ক্লাস শুরু করা উচিত বলে মনে করেন তারা। এখনই যথাযথভাবে প্রস্তুতিটা নেওয়া লাগবে এবং পুরো পরিকল্পনাটা আমাদেরকে প্রণয়ন করে ফেলতে হবে। দেশব্যাপী যেহেতু হবে, স্বাস্থ্যবিধির বিষয় আছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতের বিষয় আছে, সেই বিষয়গুলো বিবেচনা করে যথাযথ প্রস্তুতিটা এখন থেকেই আমাদেরকে সেরে ফেলতে হবে। শিক্ষকরা বলছেন ক্লাস নেওয়ার জন্য তারা সব প্রস্তুতি নিয়ে রাখছেন। ফেব্রুয়ারি থেকে যদি ক্লাস করার সুযোগ দেওয়া হয়, আমরা 2 থেকে 3 মাস যদি ক্লাস করার সুযোগ পাই, তাহলে তাদের একটা ভালো ফলাফল হবে আশা করি আমরা। এবং সরকার যে সিদ্ধান্ত আমাদেরকে দিবে সেভাবে কিন্তু আমরা ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত আছি। এদিকে এবারের এইচএসসির ফলাফলের জন্য বিশেষ অধ্যাদেশ জারি হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এরপরেই ফল প্রকাশ হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মৃত্যু ৭,৫০০ ছাড়িয়েছে। রোগী শনাক্তের সংখ্যা কম হলেও মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। মারা গেছে আরও ৩০ জন, শনাক্ত ১,১৮১ জন। ২৯টি অ্যান্টিজেন ও ৫১টি আরটি-পিসিআর ল্যাব সহ সারা দেশে ১৬৭টি ল্যাবে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয় ১৪,৫৮৮ জনের। এর মধ্যে করোনা শনাক্ত ১,১৮১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.১০। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৫,১১,২৬১ জন। পুরুষ ১৯ জন এবং নারী ১১ জন সহ আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৭,৫০৯ জন। এই পরিস্থিতিতে আক্রান্তদের আইসোলেশনে আরও কঠোর হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমাদের দেশে যে সংক্রমণ চালু আছে বা চলে আসছে, তার একটা কারণ হলো
যে বাসায় আইসোলেশনে থাকা, যে আইসোলেশনটা আসলে কার্যকর হচ্ছে না, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে, কারণ অনেকে তার অবস্থাটা পুরোপুরি বুঝতে পারেন না, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে এবং তারা মারাত্মক অসুস্থতায় পর্যবসিত হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন আরও ১,২৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৫৪,৫৬৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮.৯১। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা ভাইরাসের শনাক্তের হার কমেছে। চলতি ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা বিবেচনায় শনাক্তের গড় সংখ্যা ছিল ১৪.১১। শেষ সপ্তাহে তা কমে এসেছে ৮.৭৪-এ। তবে শনাক্তের হার কমলেও আরও বেশ কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অবহেলা করলে সংক্রমণ আবারও ছড়িয়ে পড়ার শঙ্কা তাদের। আরটিপিসিআর, জিন এক্সপার্ট, র্যাপিড অ্যান্টিজেন সহ দেশে মোট ১৬৭টি পরীক্ষাগারে চলছে করোনার নমুনা পরীক্ষা। যেসব জেলায় আরটিপিসিআর এর মাধ্যমে নমুনা পরীক্ষার সুবিধা ছিল না, সেসব জেলায় মিলছে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার সুবিধাও। ১ ডিসেম্বর সারা দেশে ১১৮টি পরীক্ষাগারে যে সংখ্যক নমুনা পরীক্ষা হতো, পরীক্ষাগার বাড়লেও সেই সংখ্যা বাড়েনি। মাসের শেষ সপ্তাহে গড়ে প্রতিদিন ১৩,৭৪৭টি নমুনা পরীক্ষা হচ্ছে। অথচ বেশি সংখ্যক পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণ থেকে অন্যকে মুক্ত রাখতে উপসর্গ থাকলেই পরীক্ষার পরামর্শ দিচ্ছেন তারা। ঘরে বসে চিকিৎসা সম্ভব, ঘরে চিকিৎসা নিলেই ভালো হয়ে যায়। কিন্তু মানুষের মধ্যে অনাগ্রহটাই বেশি, যদিও কাম্য নয়। কারণ টেস্টটা করলে হয় কি, রোগটা তাড়াতাড়ি শনাক্ত হবে, শনাক্ত হলে তাকে একটা আইসোলেট করা যাবে। কারণ টেস্ট করলে আইসোলেট করলে হবে কি, সে শুধু নিজের জন্য না, অন্যদের মাধ্যমে ছড়াতে না পারে। সেই জন্য টেস্টটা করা আসলে জরুরি, করা উচিত প্রত্যেকেরই বলতে যাদের লক্ষণ আছে আপাতত তাদেরই করা উচিত। যাদের উপসর্গ আছে তারা টেস্টে যায়, কিংবা টেলিমেডিসিনে তারা ঘরে বসে চিকিৎসা নেয়, কিংবা একটা পর্যায়ে তারা হাসপাতালে ভর্তি হয়, কিংবা টেস্ট করতে চায়। কোভিডের এখনকার যে ম্যানেজমেন্ট, চিকিৎসা এবং মানুষের সচেতনতা আগের চেয়ে অনেকটা ভালো। স্বাস্থ্যবিধি না মেনে শিথিলতা দেখালে করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে। তাই এই সময়টায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। এখনো ফাইনাল বলার সময় হয় নাই যে আসলেই কমলো না, আসলেই মৃত্যুর ঝুঁকি কমলো না, ডেথ রেট কমলো বা সংক্রমণের ঝুঁকি কমলো। কারণ এটা আরো আগামী কয়েকদিন অবজার্ভ করলে কিন্তু বোঝা যাবে। সুতরাং ঝুঁকি আমাদের এখনো শেষ হয় নাই। জনগণ যেন এরকম অনাগ্রহ বা শৈথিল্য ভাব প্রদর্শন না করেন বা ধরেন ঢিলে ঢালা ভাব এসব লাগান, কারণ তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। সচেতনতা ও টেলিমেডিসিন সেবা বাড়ার পাশাপাশি করোনা নিয়ে সাধারণ মানুষের আতঙ্ক কমার কারণেও নমুনা পরীক্ষা কমেছে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাপান, দক্ষিণ কোরিয়ার পর এশিয়ার আরেক দেশ হিসেবে ভারতে শনাক্ত হলো নতুন ধরনের করোনা ভাইরাস। এদিকে করোনায় একদিনে বিশ্বে আরও ৯,০০০-এর মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 4,87,000-এর বেশি। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 17,82,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 8,17,00,000-এর বেশি। নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্তের পর বাড়তি চাপে রয়েছে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। সংক্রমণ রোধে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে অনেক দেশে। যুক্তরাজ্য থেকে আগত সব বিমান চলাচল বন্ধ করেও নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারেনি ভারত। যুক্তরাজ্য থেকে ফেরা 6 ভারতীয় শরীরে মিলেছে এই ভাইরাস। 2 দিন কম থাকার পর যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে আক্রান্ত ও মৃত্যু। 24 ঘন্টায় দেশটিতে প্রায় 2,000-এর প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত 1,86,000। দক্ষিণ কোরিয়া ও জাপানে টিকা নিয়েছেন মার্কিন সেনা সদস্যরা। নতুন ধরনের ভাইরাস শনাক্তের পর যুক্তরাজ্যে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। চলমান পরিস্থিতিকে গুরুতর বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ চিকিৎসকরা। দেশটিতে নতুন করে 41,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। প্রাণ গেছে 350-এর বেশি। সোমবার জার্মানিতে 674, ইতালিতে 445, ব্রাজিলে 495, সাউথ আফ্রিকায় 336 জনের মৃত্যু হয়েছে। নতুন ধরনের ভাইরাস শনাক্তের পর সোমবার মধ্যরাত থেকে 15 জানুয়ারি পর্যন্ত কড়াকড়ি বাড়িয়েছে সাউথ আফ্রিকা সরকার।
শেষকৃত্যের মতো আয়োজন ছাড়া ঘরে এবং বাইরের সব ধরনের জনসমাগমে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। এই সময়ের মধ্যে কেবল পারমিট নিয়েই বাড়ির বাইরে বের হওয়া যাবে। বন্ধ থাকবে বার ও রেস্তোরাঁ। নতুন ধরনের ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এর আগে 9 জানুয়ারি পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ায় সরকার। সংক্রমণ রোধে বাতিল করা হয়েছে বর্ষবরণের আতশবাজি। করোনা মোকাবেলায় 2 কোটি মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার সাথে চুক্তি করতে যাচ্ছে দেশটি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দের নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের নামে মামলা করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বাদী হয়ে দুপুরে ঢাকার মুখ্য মহানগর আদালতে মামলাটি দায়ের করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে বলেন, মামলাটি আদেশ দেবেন আগামীকাল। সাবেক মেয়রের পাশাপাশি এই মামলায় আসামি করা হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ও সাবেক উপ সহকারী প্রকৌশলীকেও। মামলার নথি থেকে জানা যায়, গত 5 বছরে ফুলবাড়িয়া ও জাকের সুপারমার্কেটের বিভিন্ন দোকান বাবদ প্রায় 35 কোটি টাকা সিটি কর্পোরেশনকে পরিশোধ করেছেন ব্যবসায়ীরা, কিন্তু এখন এসবের অনেক দোকান নকশা বহির্ভূত বলে ভেঙে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন। তারা বলছেন, এসব দোকান অবৈধ হলে মেয়র সাইদ খোকনের সময় কেন তা বরাদ্দ দেওয়া হয়েছিল। সংবাদ সন্ধ্যায় এবার একটা বিরতি নিচ্ছে। অন্যান্য খবর দেখছেন সংবাদ সন্ধ্যা। জানাচ্ছি আরো কিছু খবর। তরুণরা চাকরি পেয়ে যাতে দেশের ভেতরে থাকতে পারে সেজন্য কর্মসংস্থান তৈরিতে আরও অর্থনৈতিক অঞ্চল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ফসলি জমি নষ্ট না করতে ইউনিয়ন পর্যায়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। সকালে এনইসি সভায় 5 বছর মেয়াদী পরিকল্পনা অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এসব অনুশাসন দেন। সভায় 65 লাখ কোটি টাকার 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। করোনার ধাক্কা সামলে অর্থনীতিকে এগিয়ে নিতে আগামী 5 বছরের জন্য হাতে নেওয়া হয়েছে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাও শেষ হয়ে যাবে, কাজেই তারপরে সাথে সাথে এই জন্য আমরা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের কাজ শুরু করতে পারি। এনইসি সভায় প্রধানমন্ত্রী জানান, বিদেশে বেশি লোক না পাঠিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে কর্মসংস্থান তৈরি করতে হবে। সভা শেষে প্রধানমন্ত্রীর এসব অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। দেশে বর্তমান ইকোনমিক জোনের বাইরে আরও নতুন ইকোনমিক জোন করা হবে এবং সার্বিক পলিসি থাকবে বিদেশে খালি সবাই চলে না হলে নিজের দেশের ভিতরে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা। আর ভেরি ইম্পর্টেন্ট, এটা মোস্ট সিগনিফিকেন্ট একটা অনুশাসন, আর ফসলি জমি যাতে নষ্ট না হয়, ধান পাট গমের জমি, এর জন্য ইউনিয়ন ভিত্তিক মাস্টার প্ল্যান, ল্যান্ড ইউজ প্ল্যান। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্যের হার কমানো সহ অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আগামী 5 বছরে তৈরি করা হবে 1 কোটি 13 লাখ লোকের কর্মসংস্থান, আর দারিদ্র্যের হার নামিয়ে আনা হবে 15%। পূর্ণাঙ্গ 5-year প্ল্যান এখনই পেতে যাচ্ছি, তো প্রত্যেক পরিকল্পনা এটার মাধ্যমে বাস্তবায়িত হবে, এসডিজি বাস্তবায়িত হবে। কোভিডকে মোকাবেলার কৌশল আমরা চেষ্টা করেছি, তো এই বছর যে প্রাক্কলনটা করছি, প্রাক্কলনটা আমরা করছি, সেটা হলো 1,13,30,000 কর্মসংস্থান তৈরি হবে। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 8.51%। এই পরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ হবে প্রায় 65 লাখ কোটি টাকা, যার 75,000 কোটি টাকা আসবে বৈদেশিক উৎস থেকে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবার অনুষ্ঠিত প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ মজবুত গণতন্ত্রের বার্তা বহন করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে কথা জানান তিনি। 23টি পৌরসভার ঘোষিত ফলাফলে 2টিতে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ইভিএমের বিরোধিতা করলেও বিএনপির প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হয়েছেন।
প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে কোনোভাবেই যে অনিয়মের সুযোগ নেই এর মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। ঘোষিত ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছে, যা শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। 23টি পৌরসভা ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে 2টি পৌরসভায় বিএনপি প্রার্থীরাই জয়লাভ করেছে। দ্বিতীয় ধাপে ভাসানচরে গেলেন আরও 1800 রোহিঙ্গা। সকালে নৌবাহিনীর 5টি জাহাজে করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়। কক্সবাজারের আশ্রয় শিবিরের তুলনায় ভাসানচরে বেশি সুযোগ সুবিধার কথা জেনে স্বেচ্ছায় সেখানে যাচ্ছেন বলে জানান রোহিঙ্গারা। ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার ভোর থেকে চট্টগ্রাম নগরীর বোট ক্লাব জেটিতে জড়ো করা হয় রোহিঙ্গাদের। সকাল 9:30টায় তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয় নৌবাহিনীর 5টি জাহাজ। এ ধাপে 523 জন নারী ও 850 জন শিশু সহ 1804 জন রোহিঙ্গা গেলেন ভাসানচরে। রোহিঙ্গারা বলছেন, প্রথম ধাপে পাঠানো রোহিঙ্গাদের সাথে কথা বলে তারা ভাসানচরের সুযোগ সুবিধা সম্পর্কে জেনেছেন, আর তাই কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে অপেক্ষাকৃত উন্নত জীবনযাপনের আশায় স্বেচ্ছায় তারা ভাসানচরে যেতে আগ্রহী হয়েছেন। আমাদের বন্ধু বান্ধব বলতেছে এখানে অনেক আনন্দ, অনেক খুশি লাগতেছে, সেজন্য আমরা চলে যাচ্ছি। ভাসানচরে আমাদের নিরাপত্তা ভাসানচরে দেখছি, এটা আরো শান্তি না ভাই, শান্তি লাগে। দ্বিতীয় দফায় ধারণার চেয়ে বেশি রোহিঙ্গা ভাসানচরে যেতে আগ্রহী হয়েছে বলে জানান নৌবাহিনীর কর্মকর্তারা। তারা বলছেন, ভবিষ্যতেও আগ্রহী রোহিঙ্গাদের নিয়ে যেতে সব প্রস্তুতি রয়েছে তাদের। ওখানে গিয়ে ওনারা যে ভিডিও চিত্র, মোবাইলের ধারণকৃত ছবি পাঠিয়েছেন কুতুবালংয়ে, এই যে আজকে যারা যাচ্ছে তারা কিন্তু ওই সমস্ত কিছু দেখে অনুপ্রাণিত হয়ে স্বউদ্যোগে এসছে, কাউকে বাধ্য করা হয়নি। এবং আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতা কন্টিনিউ করবে। গেল 4 ডিসেম্বর 1642 জন রোহিঙ্গাকে প্রথম ধাপে ভাসানচরে পাঠানো হয়। ভাসানচরের 120টি গুচ্ছ গ্রামে 1 লাখেরও বেশি মানুষের বসবাসের ব্যবস্থা রয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে পরীক্ষামূলকভাবে একটি জাহাজ ভিড়েছে। সকাল 10:30টার দিকে ভেনাস ট্রায়াম্প নামের জাহাজটি বন্দরের জেটিতে ভেড়ে। পানামার পতাকাবাহী জাহাজটি গেল 22 ডিসেম্বর ইন্দোনেশিয়ার পেলা ভুবন সিলেগন বন্দর থেকে স্টিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। 9000 মেট্রিক টন ধারণ ক্ষমতার মাদার ভ্যাসেল নোঙ্গর করার মধ্য দিয়ে চালু হলো মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম। কয়লা বিদ্যুৎ প্রকল্পের সরঞ্জাম নিয়ে ইন্দোনেশিয়া থেকে এসেছে পানামার পতাকাবাহী এই জাহাজ। বাংলাদেশ সরকারের জন্য একটা মাইল ফলক। আশা করি এই পোর্টের ফ্যাসিলিটি কাজে লাগায় চিটাগাং পোর্ট অথরিটি এটাকে বাণিজ্যিক ভিত্তিতে চালু করার পর দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য অবদান রাখবে। জাহাজ ভিড়ানোর জন্য আগেই প্রস্তুত করা হয় 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল। 250 মিটার প্রস্থ ও 18 মিটার গভীর এই চ্যানেল দিয়ে বঙ্গোপসাগর থেকে বন্দরের জেটিতে প্রবেশ করে মাদার ভ্যাসেল ভেনাস ট্রায়াম্প। গভীর সাগর থেকে জেটিতে জাহাজ প্রবেশের জন্য পথ নির্দেশক 6টি বয়া স্থাপন করেছে চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগ। তবে আনুষ্ঠানিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালুর লক্ষ্য 2025 সালে। এই জাহাজটা একটা টেস্ট ট্রায়াল হিসেবে আমরা নিয়েছি। পরবর্তীতে জাহাজগুলো একের পর এক ভিড়বে মাতারবাড়ি কোল প্রজেক্টের কার্গো নিয়ে। ভবিষ্যতে আমাদের বন্দরের একটা সেকশন আমরা ডেভেলপ করবো, যেখানে বড় আকারের বাণিজ্যিক জাহাজ আসবে, যেটাকে মাদার ভেসেল বলে আমরা। 320 মিটার এবং 14.5 মিটার গভীরতার জাহাজ আসবে, যেখান থেকে পুরো বাংলাদেশের পুরো অঞ্চলে এই কার্গোগুলো ট্রান্সপোর্ট হবে। শিশুর মেরিন প্রাইভেট লিমিটেডের জাহাজটির দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে অ্যানসেন্ট স্টিমশিপ লিমিটেড। ইন্দোনেশিয়া থেকে আসা এই ভ্যাসেলটি নোঙ্গর করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এই বন্দরের। ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী কক্সবাজারের মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণের এমন উদ্যোগ শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী বেশ কটি দেশ উপকৃত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাতারবাড়ি, কক্সবাজার। সংবাদ সন্ধ্যায় আরও একটা বিরতি নিচ্ছে, ফিরবো আরও প্রসঙ্গ নিয়ে। স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সন্ধ্যা। জানাবো আরও কিছু খবর। রাজধানীর তুরাগ তীরে গাবতলী সেতুর দক্ষিণ প্রান্তে কয়েকটি টিনের স্থাপনা, লাকড়ির আড়ত ভাঙচুর ও একটি
ময়লার স্তূপ স্থানান্তর করেই শেষ হয় বিআইডব্লিউটি এর মঙ্গলবারের অভিযান। একে স্থানীয় লোকজন শুধুই সময়ক্ষেপণ ও অর্থের অপচয় হিসাবে সমালোচনা করছেন। তবে মিরপুর দিয়াবাড়ি ঘাট সংলগ্ন অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ হবে কিনা সে প্রশ্নের সদুত্তর দিতে না পারলেও বিআইডব্লিউটিএ বলছে ধারাবাহিক এ অভিযানে অবৈধ সব স্থাপনায় উচ্ছেদ করা হবে। বুড়িগঙ্গা ও তুরাগ তীরে হাঁটার পথ নির্মাণ ও সৌন্দর্য বর্ধন প্রকল্প বাস্তবায়নে দ্বিতীয় ধাপে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও রাজধানীর গাবতলী সেতুর নিচে মিরপুর বেড়িবাঁধে অভিযান শুরু হয় বেলা 11টায়। সেতুর দক্ষিণ অংশে আছে একটি দুতলা পাকা মসজিদ, সেটি অবৈধ স্থাপনা হিসেবে তালিকাভুক্ত। এটি না ভাঙলেও এর চারপাশে থাকা কয়েকটি টিনের স্থাপনা ভেঙে চলতে থাকে অভিযান। এরপর একই জায়গায় কয়েকটি লাকড়ির আড়ত ভাঙা হয়, এলোমেলো করা হয় লাকড়ির স্তূপ। টানা 2 ঘন্টা উচ্ছেদের নামে একই জায়গায় এই সামান্য কাজ হওয়ায় সমালোচনা মুখর এলাকাবাসী। উচ্ছেদ অভিযান ওইখানে মেইন হওয়া উচিত, যে এখানে বিভিন্ন অবৈধ স্থাপনা, অবৈধ ব্যবসা, ইটা বালু ব্যবসা দখলের নদীকে ভরাট করতেছে তারা দিনকে দিন। আপনারা জিজ্ঞেস করেন ম্যাজিস্ট্রেট, ওখানে যাচ্ছেন না, এখানে কেন আসছেন? এখানে তো কিছুই না। একই জায়গায় ঘোরাঘুরি করে সময় ক্ষেপণ হচ্ছে কিনা এ প্রশ্ন রাখা হয় অভিযানে নেতৃত্ব দেয়া বিআইডব্লিউটি এর কর্মকর্তার কাছে। ট্রাক মালিক সংগঠনের সাথে আগে কিছু সমস্যা হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। এর আগে সব উচ্ছেদ আপনারা ছিলেন, সেই জন্য আমরা একটু পর্যাপ্ত প্রোটেকশন নিয়ে এসেছি এবং আমরা ঠিক নাড়াচাড়া করছি, কথাটা সঠিক না। এখানে একটি মসজিদ আপনারা লক্ষ্য করছেন, মসজিদ ঘিরে বিরাট মার্কেট প্লেস করেছে, তারা দোকান করেছে, সেগুলো আমরা উচ্ছেদ করেছি। দিয়াবাড়ি ঘাট সংলগ্ন অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ হবে কিনা এ বিষয়েও কথা বলেন তিনি। এখানে আসলে কোনো ট্রাক স্ট্যান্ড নেই, এরা আমাদের নদীর ফোরসরে সড়ক জনপথ পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের জায়গা মিলে যদি অ্যাকচুয়ালকে জায়গা পাই সেখানে ট্রাকগুলো রেখে দিচ্ছে। আমরা সেটা মাথায় নিয়ে উচ্ছেদে এসেছি। আমরা এখন এখানে কাজ শেষ করে আমরা আপনাদের জন্য উত্তর দিকে যাব, যেসব জায়গায় ট্রাক হয় সব আমরা কেটে ফেলবো এবং সেখানে আমরা গাছ লাগিয়ে দেবো। পরে মিরপুর বেড়িবাঁধের একটি অংশ খুঁড়ে দেওয়া হয় যাতে বাস ট্রাক পার্ক করানো যায়, আর সড়কের পাশে থাকা একটি ময়লার স্তূপ স্থানান্তরের মাধ্যমে শেষ হয় 7ম দিনের অভিযান। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে চলতি বছরও বাংলাদেশ থেকে অভিবাসন কমেছে 71% বেশি। দেশে ফিরে আসা এবং আটকে পড়া অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও আছে অনিশ্চয়তা। নানা শর্ত এবং জটিলতায় সরকারের প্রণোদনা সহায়তাও পাচ্ছেন না তারা। দেশের শ্রম অভিবাসনের গতি প্রকৃতি নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা রামরুর এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। অভিবাসন কমায় আগামী বছর রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমবে বলছে সংস্থাটি। বিশ্বে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে নানা সংকট এবং অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা সংক্রমণের কারণে দেশে এসে আটকা পড়া, চাকরি হারানো, জোরপূর্বক দেশে ফেরত পাঠানো সহ নানা দুর্ভোগে অনেক অভিবাসী। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অনেক শ্রমিক। অভিবাসন খাতের বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান রামরুর গবেষণা বলছে, প্রতি বছর 7 থেকে 8 লাখ শ্রমিক বিদেশ গেলেও মহামারীর প্রভাবে এবছর বিদেশ গেছেন প্রায় 2 লাখ শ্রমিক। এবারে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি ছিল সবচেয়ে বেশি, যেখানে জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 70,000 এবং নভেম্বর পর্যন্ত মারা গেছেন 2330 জন। এবারে বৈধ চ্যানেল ব্যবহার বাড়ায় আগের বছর থেকে 17 ভাগ বেড়েছে রেমিটেন্স প্রবাহ। করোনায় প্রবাসী শ্রমিকদের অনেকে কাজ হারিয়েছেন বা কাজ হারানোর আশঙ্কায় সঞ্চয় দেশে পাঠিয়ে দিচ্ছেন, যে কারণে রেকর্ড হারে দেশে এসেছে প্রবাসী আয়। কিন্তু এই বছর তেমন অভিবাসন না হওয়ায় রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রামরুর। এই বছরে যারা যান আগামী বছরে তারা রেমিটেন্স করেন। এই বছরে আমরা যেহেতু রেমিটেন্স জানি, এই লোক জানি, রেমিটেন্স যদিও আমাদের বাড়া আছে এই বছরে, আগামী বছরে কিন্তু এটার নেগেটিভ ফলাফল আসতে বাধ্য। কারণ আমরা জানি 71 ভাগ অভিবাসন কম হয়েছে গত বছরের তুলনায়। করোনা সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় ফিরে আসা প্রবাসীদের জন্য 4% সুদে 200 কোটি টাকার তহবিল ঘোষণা করেছে সরকার। কিন্তু সুদহার বেশি হওয়া এবং নানা শর্তের কারণে এ তহবিলে ছাড় হয়েছে মাত্র 9 কোটি টাকা। এর ব্যবহার বাড়াতে সুদহার অর্ধেকে নামিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের। সরকারের যে প্রণোদনা এবং যে লোনের ব্যবস্থা, এটা কিন্তু তারা ঠিক মতন অ্যাক্সেস করতে পারছে না। সেদিন আমরা একটা রিপোর্ট দেখলাম যে 200 কোটির মধ্যে মাত্র 9 কোটি নাকি ব্যবহার হয়েছে এই লোন। তো সেখানে একটা দেখার দরকার আছে।
অভিবাসন প্রক্রিয়া সচল রাখতে নতুন শ্রমবাজার খোঁজা সহ সঠিক ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণের উপর জোর দেন বিশ্লেষকরা। পাশাপাশি অভিবাসী শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ তাদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশা ও ঠান্ডায় স্থবির জনজীবন। মেহেরপুরে সকাল ৬টায় সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত ৪ দিন ধরে এ অঞ্চলে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেশি। ঝিনাইদহে গত ১৫ দিন ধরে শিশু ওয়ার্ডে জায়গা না থাকায় ডায়রিয়া আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। রোগীর সংখ্যা বাড়ায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে ঘন কুয়াশায় প্রতিদিনই ব্যাহত হচ্ছে ঢাকা সৈয়দপুর রুটে বিমান চলাচল। দেখছেন সংবাদ সন্ধ্যা। সংবাদ সন্ধ্যায় আবারও আমন্ত্রণ। যাচ্ছি পরের খবরটিতে। উইন্ডিজ সিরিজে না থাকলেও চুক্তির ১০০ দিন পূর্ণ করতে হবে ড্যানিয়েল ভেট্টোরিকে। ফলে নিউজিল্যান্ড সফরে পাওয়া যাচ্ছে স্পিন পরামর্শককে। আপাতত বোর্ডের পরিকল্পনায় না থাকলেও ভবিষ্যতে খেলার সিদ্ধান্ত মাশরাফির হাতে ছেড়ে দিয়েছেন বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। উইন্ডিজ সিরিজকে সামনে রেখে জানুয়ারির প্রথম সপ্তাহে ক্যাম্প শুরু হলেও দল ঘোষণা করা হবে 2টি প্রস্তুতি ম্যাচের পর। ক্রিকেটের বড় নাম ড্যানিয়েল ভেট্টোরি, সে কারণে তাকে স্পিন কোচ করতে খুব বেশি ভাবতে হয়নি বিসিবিকে। ১০০ দিনের চুক্তিতে সাকিব, মিরাজ, তাইজুলদের স্পিনে ধার বাড়াতে কাজ শুরুও করেছিলেন। কিন্তু করোনা মহামারীতে স্থগিত হয় বেশ কয়েকটি সিরিজ। বাংলাদেশেও আর আশা হয়নি ভেট্টোরির। বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার খুব কাছে টিম টাইগার্স, কিন্তু ঘরের মাঠে উইন্ডিজ বধে পাওয়া যাবে না তাকে। আসন্ন নিউজিল্যান্ড সফরেও ভেট্টোরিকে নিয়ে সংশয় আছে, তবে বিসিবির পক্ষ থেকে পাওয়া গেছে নিশ্চয়তা। তার সাথে আমাদের কথা হয়েছে যে সে সেটা কিন্তু আপনার কমপ্লিট করবে। সো যে আমরা নিউজিল্যান্ড গেলে হয়তো বা সে আমাদের সাথে সেখানে থাকবে, তারপরে কথা বলবো। তারপরে মোটামুটি সে পুরো ১০০টা দিন ওই কমপ্লিট করবে। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে অধিনায়কত্বের ব্যাটন তুলে রেখেছিলেন মাশরাফি, কিন্তু লাল সবুজ জার্সিতে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তাতে বিড়ম্বনা বেড়েছে। দেশের হয়ে আর কতদিনই বা খেলবেন মাশরাফি? ক্যারিবীয় সিরিজে কি দেখা যাবে টাইগারদের সফল অধিনায়ককে? এখন পর্যন্ত আমরা ওই ধরনের কোনো আমাদের পরিকল্পনা আমরা করিনি, যেটা আমাদের কোভিডের আগে যেভাবে প্ল্যান ছিল। বাট এবার হয়তো আমরা কিছুদিনের মধ্যে বসবো, আমরা আলাপ আলোচনা করে দেখতে পারি। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে মাশরাফি কি চাচ্ছে, কারণ ও তো বাংলাদেশের একজন লিজেন্ড। উইন্ডিজ সিরিজকে সামনে রেখে জানুয়ারির প্রথম সপ্তাহে কন্ডিশনিং ক্যাম্প শুরু। এবার দল ঘোষণা হবে 2 ধাপে। প্রাথমিক স্কোয়াডের পর 14 ও 16 জানুয়ারি 2টি প্রস্তুতি ম্যাচের পর চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ছুটি কাটিয়ে 3 জানুয়ারি দেশে ফিরছেন ডোমিঙ্গো গিবসন সহ কোচিং স্টাফরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৩৬ রানে অল আউটের ক্ষতে কিছুটা প্রলেপ দিল ভারত। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। দারুণ জয়ে 4 টেস্টের সিরিজে 1-1 সমতা আনল সফরকারীরা। প্রথম টেস্টে শোচনীয় পরাজয়, সেই সাথে বিরাট কোহলির ছুটি। তাই দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ভারতের ভরাডুবি নিয়ে বিচার বিশ্লেষণ কম হয়নি। তবে সবাইকে অবাক করে দিয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। বক্সিং ডেতে সরবে ফিরলেন ভারতীয় বোলাররা। বুমরা, অশ্বিনদের তোপে প্রথম ইনিংসে 195 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে নিজেকে মেলে ধরেন আজিঙ্কিয়া রাহানে। অধিনায়কের দায়িত্ব পাওয়া রাহানে তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। রান আউটে কাটা পড়ার আগে বোর্ডে তোলেন 112 রান। সঙ্গে ঋষভ পন্থ, জাদেজার কল্যাণে 326 রান তোলে ভারত। দ্বিতীয় ইনিংসেও খোলসবন্দি টিম পেইনের দল। 6 উইকেটে 133 রানে তৃতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া চতুর্থ দিনেও খুব বেশি সময় টিকতে পারেনি। 200 রানে অল আউট হয় স্বাগতিকরা। 70 রানের টার্গেট কঠিন হতে দেয়নি ভারত। 8 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।